নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, পার্ক স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ড। অ্যালেন পার্কের বিপরীতে পার্ক সেন্টারে বহুতলে একটি রেস্তোরাঁর মধ্যে আগুন লাগে। দমকলের 18টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রেস্তোরাঁর ভিতরে থাকা দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান, যদিও কী কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। স্টিফেন হাউসের ভয়াবহ অগ্নিকাণ্ড ফিরল পার্ক স্ট্রিটে। মঙ্গলবার সকালে পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। অ্যালেন পার্কের বিপরীতে একটি বহুতলের রুফটপ রেস্তোরাঁয় আগুন লাগে। রেস্তোরাঁর ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রেস্তোরাঁর বাইরের দিকের অ্যাসবেস্টসে ঘেরা অস্থায়ী জায়গায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তীব্রতায় রেস্তোরাঁর ছাদ থেকে সব ভেঙে পড়তে থাকে। সকাল 10:30 নাগাদ আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। আগুনের তীব্রতা বুঝে পরে 18টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মালিকের দাবি, বেশ কিছুদিন ধরেই বন্ধ রেস্তোরাঁ, কাজ চলছিল সেখানে, তাই বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘিঞ্জি এলাকা হলেও দ্রুত আগুন নেভানোর কাজ করা হয়েছে বলে দাবি দমকল কর্মীদের। যদিও প্রশ্ন উঠছে, খোলা ছাদের ওপর কিভাবে ওই জায়গায় রেস্তোরাঁ ও নাইট ক্লাবের অনুমতি পেল সংস্থা। স্টিফেন হাউসের আগুনে প্রাণহানির ঘটনা এড়ানো যায়নি, তবে মঙ্গলবারের আগুনে তেমন কিছু ঘটেনি। কলকাতা টিভি। অভিযোগ, প্রশ্ন ফাঁস এবং যে নাম্বার দেওয়া হয়েছিল সেই নম্বর দেওয়ার অভিযোগ। ন্যাশনাল টেস্টিং এজেন্সির জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। তবে কাউন্সেলিং প্রক্রিয়ার কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। ফের পরীক্ষার দাবি তুলে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। গত কয়েক বছরে বাংলার শিরোনামে উঠে এসেছে শিক্ষা দুর্নীতি। ওএমআর শিটে কারচুপি থেকে টাকার বিনিময়ে চাকরি। বারবার প্রশ্নের মুখে পড়েছে শিক্ষা দফতর। এবার সর্বভারতীয় মেডিকেল পরীক্ষার প্রবেশিকা নিয়ে বিতর্কের ঝড়। চলতি বছরের 5ই মে হয়েছিল নিট। সেই পরীক্ষাতেই অনিয়মের অভিযোগ। বিতর্কের জল গড়ায় শীর্ষ আদালতে। নিট বাতিল করতে চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। আদালতে কাউন্সেলিং বন্ধ করার আর্জি জানান মামলাকারীর আইনজীবী। অনিয়মের অভিযোগে জায়গায় জায়গায় বিক্ষোভ পড়ুয়াদের। পথে নেমেছে ক্রান্তিকারী যুব সংস্থান, KYS, BAPSA, SFI, আইসা সহ বহু সংগঠন। সোমবার বিভিন্ন সংগঠনের সদস্যরা দিল্লিতে শিক্ষা মন্ত্রকের সামনেও বিক্ষোভ দেখায়। তাদের দাবি, ফের নতুন করে নিটের ব্যবস্থা করতে হবে। কলকাতা টিভি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, স্বরাষ্ট্র এবং অর্থ দপ্তর নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর। এই দুই দপ্তর থেকে কাগজপত্র বাইরে বেরিয়ে আসছে বলেন, এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী। এমনটাই এই সমস্ত কিছুকে সামনে রেখে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবং স্বরাষ্ট্র এই অর্থ দপ্তর, এই দুই দপ্তর থেকে কাগজপত্র বাইরে বেরিয়ে আসছে এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই কারণে এই দপ্তর থেকে যে কর্মীরা রয়েছেন সেই কর্মীর সংকোচনের কথা ভাবছেন মুখ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, স্বরাষ্ট্র এবং অর্থ দপ্তর, এই দুটি দপ্তর থেকে কাগজপত্র বাইরে বেরিয়ে আসছে বলে উষ্মা প্রকাশ করলেন তিনি। এবং এই দুই দপ্তরের যে কর্মী রয়েছে সেই কর্মীর সংকোচনের কথা ভাবছেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ঠিক কি জানতে পারছো, কি বলেছেন মুখ্যমন্ত্রী? দেখো, যে বেশ কিছু কাগজপত্র আছে, বেশ কিছু নথি রয়েছে যা কিন্তু ফিনান্স এবং হোম থেকে বেরিয়ে যাচ্ছে বলে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বলেছেন। এবং তিনি বলেছেন যে এই যে যা কাগজপত্র যেগুলো বেরোচ্ছে এগুলো বেরোনো উচিত না, এগুলো সরকারি নথি রয়েছে, সেই সরকারি নথি কি করে বাইরে আসছে সেটা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন যে এখানে যদি এত লোকের দরকার না থাকে তাহলে এখান থেকে লোক কাটিল করে, লোক কমিয়ে তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে, এবং বা অন্য জায়গায় এত লোক যদি দরকার না পড়ে তাহলে এখানে এত লোকের রাখার দরকার নেই, কিন্তু এখান থেকে যাতে আর ভবিষ্যতে এরকম ভাবে লিক না হয় সেটা নিয়ে তিনি কিন্তু বলেছেন। মূলত আজকে যে ডিজি সাইন করা যে কপি বেরিয়েছে যেখানে ট্রান্সফার অর্ডার ছিল সেটা বেরিয়ে যাওয়াতেই তিনি বেশি উষ্মা প্রকাশ করেছেন বলেই জানা যাচ্ছে। একদমই দীপ্তিমান, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে সন্দেশখালী নিয়ে আইটি সেলের ওপর ক্ষোভ প্রকাশ। পুলিশ কেন জানতে পারেনি এমনটা জানা হয়েছে, এবং আইটি কি করছিল, স্টিং অপারেশন না হলে সত্যি জানা যেত না। সন্দেশখালী নিয়ে আইটি সেলের ওপর ক্ষোভ প্রকাশ।
বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, যে সন্দেশখালী নিয়ে এই নিয়ে আইটি সেলের ওপর যে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হলো যে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী যে বৈঠক হয়েছে, বৈঠকে কিন্তু আইটির যিনি সেক্রেটারি ছিলেন তাকে কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে এই যে এখানে এসে এরকম ভাবে কাজ হলো, এবং পুলিশকেও তিনি তার সঙ্গে বলেছেন যে এই যে বিভিন্ন ভাবে তারা আসলেন, তারা এসে এখানে যে এই যে অনৈতিক কাজগুলো হলো সেটাকে কেন আগে থেকে পুলিশ বা কেউ এটা ধরতে পারলো না। যদি স্টিং অপারেশন না হতো তাহলে পরে মানুষের কাছে এই সত্যটাই সামনে আসতো না যে ওখানে কিভাবে বিজেপি এই কাজগুলো করেছে বা কিভাবে এই সবগুলোকে সংগঠিত করা হয়েছে। স্টিং অপারেশনের জন্য সামনে এসছে, কিন্তু আইটি এবং পুলিশ কিন্তু সেখানে এইগুলোকে কিন্তু আগে থেকে তারা বের করতে পারেনি, বা তাদের কাছে কোনো রকম ভাবে এর কোনো তথ্য বা কোনো কিছু খবরই তাদের কাছে ছিল না। ধন্যবাদ দীপ্তিমান তোমাকে। মোদির তৃতীয়বারের শপথের পরই ইঙ্গিতপূর্ণ বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের, এবং প্রতিযোগিতা মানেই যুদ্ধ নয়, বিরোধী শিবিরকেও সমান গুরুত্ব দিতে হবে, এমনটাই বলেছেন তিনি। বার্তা দিয়েছেন আরএসএস প্রধান, এবং একই সঙ্গে মণিপুরের দিকেও নজর দিতে পরামর্শ ভাগবতের। আচমকা এই বোধোদয়ে প্রশ্নের পাহাড় বিরোধীদের। 24 লোকসভায় 240-এ থেমে গিয়েছে বিজেপির রথ। মোদী সরকার নয়, দেশে এবার এনডিএর সরকার। সংসদের ভিতরে এবার শক্তপোক্ত বিরোধী বেঞ্চ। বিল পাশ করাতে রীতিমতো বেগ পেতে হবে মোদীর মন্ত্রিসভাকে। মোট আসন 543, ম্যাজিক ফিগার 272, এনডিএ 293, ইন্ডিয়া 234। এইরকম একটা রাজনৈতিক যোগ বিয়োগের টানটান অঙ্কের সামনে সংসদের বিশেষ অধিবেশন শুরুর তোড়জোড় শুরু হয়েছে। আর শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই সংঘ প্রধানের বার্তা নরেন্দ্র মোদীকে। রাজনৈতিক মহলের প্রশ্ন, এই বার্তা কি লোকসভা ভোটের ফলের কারণে, নাকি সংঘের 100 বছর পূর্তির আগে কোনো গভীর রাজনৈতিক কৌশল? বিগত 1 বছর ধরে লাগাতার হিংসায় উত্তপ্ত মণিপুর। মহিলা নির্যাতনের ঘটনায় তোলপাড় দেশ, যা নিয়েও সরব হয়েছেন সংঘ প্রধান। হঠাৎ কেন এই বিলম্বিত বোধোদয়? কি বলছে বিরোধী শিবির? বাংলার সন্দেশখালী থেকে বিজেপি তারকা প্রার্থী কঙ্গনা রানাবতীর গালে সপাটে চড়। দ্রুত পদক্ষেপ করে মোদী সরকার। তাহলে মণিপুরে কেন শান্তি ফেরাতে বিচার দিতে এত সময়? প্রশ্ন রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। ভোট মিটে গিয়েছে, কেন্দ্র সরকার গঠনও হয়ে গিয়েছে, তবে বঙ্গে অশান্তির বিরাম হয়েছে কি? হয়নি। কোথাও বিজেপি সমর্থকের বাড়িতে হামলা, কোথাও আবার বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী। কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, হিঙ্গলগঞ্জ এবং শ্যামনগরে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। ভোটের পরেও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারের তুফানগঞ্জে। দেখুন। ভোট শেষ, ফলাফলও প্রকাশিত, তবে জেলায় জেলায় অশান্তি থামছে না। বোমাবাজি, খুন, হাতাহাতি, ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগের তীর তৃণমূলের দিকে। কাকদ্বীপের শ্রীনগর পঞ্চায়েতের কাশীনগর মধুসূদনপুরের ঘটনা। সোমবার সন্ধে মিছিল চলাকালীন হামলার অভিযোগ। পাশাপাশি বিজেপির সমর্থক রাজারাম প্রধানের নিজস্ব চাষের জমিতে জোর করে তৃণমূলের ব্যানার ও পতাকা লাগানোর অভিযোগ। সিসি ক্যামেরায় হামলার ছবি। সাঁইথিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তেজনা সাঁইথিয়া থানার হরিশডা পঞ্চায়েতের কেশবপুর গ্রামে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিজেপির বুথ এজেন্ট দেবরঞ্জন মালকে আটক করে পুলিশ। এরপরই তৃণমূল কর্মী বিশু মালকে মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোট মিটে যাওয়ার পরেও অশান্তির দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী কোচবিহারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ধনেশ্বর দাস। ঘটনার নেপথ্যে কারা, তদন্ত শুরু পুলিশের। ভোটের আগে হোক বা পরে বোমা উদ্ধার ঘিরে বারবার উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। এবার তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের তুফানগঞ্জে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মার। অভিযোগ অস্বীকার বিজেপির। বিজয় মিছিলের পর বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর 198 নম্বর বুথের সভাপতি বিমল আড়ির বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
গারুলিয়া দেশবন্ধুনগর এলাকায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। নোয়াপাড়া মণ্ডল 1 নম্বর সাধারণ সম্পাদক ধনঞ্জয় মালোর বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিজয় মিছিলে যোগদান করতে গিয়ে আক্রান্ত লিলুয়ার বাসিন্দা অশোক পাসোয়ান। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা। কোথাও অশান্তির নেপথ্যে বিজেপি, কোথাও আবার হিংসা ছড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরের খবরে। কেউ রেয়াত পাবে না, সবাইকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধান পিঙ্কি দলুইকে মারধরের ঘটনায় এবার মুখ খুললেন জেলা সভাপতি আশিস ছদাইত। চন্দ্রকোনায় পঞ্চায়েত প্রধানকে মারধরের ঘটনার পর থেকেই থমথমে এলাকা। দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভয়ে পঞ্চায়েতে আসছেন না বহু কর্মী। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে অফিস ঘরের মধ্যেই মহিলা প্রধানকে ব্যাপক মারধরের ঘটনায় অভিযুক্ত ব্লক সভাপতি। সোমবার চন্দ্রকোনার বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় আক্রান্ত পঞ্চায়েত প্রধান পিঙ্কি দলুই। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি তিনি। দায় অস্বীকার করেছেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষ। ঘটনার পর থেকেই থমথমে এলাকা। পরিস্থিতি সামলাতে পুলিশের সঙ্গে বৈঠক করেন বিধায়ক, ব্লক সভাপতি। তারপরেই ক্যামেরার মুখোমুখি হয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তৃণমূল জেলা সভাপতি আশিস ছদাইত। সোমবারের ঘটনার আতঙ্কে মঙ্গলবারেও পঞ্চায়েত অফিসে আসেননি বহু কর্মী। তৃণমূলের গোষ্ঠীকন্দল স্বীকার করে নিয়েছেন খোদ উপপ্রধান। একই ঘটনা ইসলামপুরের মানিকুন্ডা এলাকায় পঞ্চায়েত অফিসের মধ্যেই এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার সাহাকে বেধড়ক মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্য শাহনওয়াজ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। যদিও শাহনওয়াজের দাবি এক্সিকিউটিভ অফিসারকে না বুঝেই নিগৃহীত করা হয়েছে। সোমবার বৈঠক চলাকালীন অমিত সাহার সঙ্গে বিবাদ বাধায় উত্তেজিত হয়ে পড়েন তার অনুগামীরা। সেই সময় শাহনওয়াজের এক অনুগামী সাদিকুল ইসলাম অমিত সাহাকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত এক্সিকিউটিভ অফিসার। ভোট মিটেছে, বঙ্গে বিপুল জয় পেয়েছে তৃণমূল। তারপরেও গোষ্ঠীদ্বন্দ্বের ছবি বারবার সামনে চলে আসছে। কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। 24-এর নির্বাচনে বোলপুর লোকসভায় তৃণমূলের ব্যাপক জয়। 3 লক্ষ ভোটের ব্যবধানে জয় অসিত মালের। কিন্তু তারপরেও বোলপুর পুরসভা এলাকায় হারতে হয়েছে তৃণমূলকে। অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ প্রত্যেকের ওয়ার্ডেই বিজেপির কাছে হারতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তোলাবাজির কারণে, দুর্নীতির কারণেই এই হার, দাবি বিজেপির। সব রকম সরকারি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে দল, দাবি তৃণমূলের। কেষ্টহীন বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রে ব্যাপক লিড তৃণমূলের। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল 3,27,253 ভোটে জয়ী। কিন্তু বোলপুরে তৃণমূলের ব্যাপক লিড হলেও অনুব্রত মণ্ডলের পুরসভাতেই মুখ পুড়েছে ঘাসফুল শিবিরের। বোলপুর পুরসভায় 5,804 ভোটে হার তৃণমূলের। কেষ্টর 22 নম্বর ওয়ার্ডে 779টি ভোট এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 21 নম্বর ওয়ার্ডে 7টি ভোটে বিজেপির কাছে পরাজিত তৃণমূল। 19 লোকসভা নির্বাচনে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সশরীরে হাজির ছিলেন। সেই ভোটে বোলপুর পুরসভা এলাকায় প্রায় 14,000 ভোটে বিজেপির কাছে পরাজিত হয়েছিল তৃণমূল। 21 বিধানসভা নির্বাচনেও বিজেপির কাছে হার তৃণমূলের। সেই ভোটে তৃণমূলের পরাজয়ের মার্জিন কমেছিল। প্রায় 7,000 ভোটে হার স্বীকার করতে হয়েছিল শাসক দল তৃণমূলকে। এই আবহে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। 24 লোকসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার। বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রেও ব্যাপক লিড তৃণমূল কংগ্রেসের। তা সত্ত্বেও বোলপুর পুরসভা এলাকায় কেন বারবার বিজেপির কাছে তৃণমূলের পরাজয়? বোলপুরে তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি। বোলপুর পুরসভার বাসিন্দা তৃণমূল বিধায়ক। ফিরে এলাম বিরতির পর। 24-এর নির্বাচনে বোলপুর লোকসভায় তৃণমূলের ব্যাপক জয়। 3 লক্ষ ভোটের ব্যবধানে জয় অসিত মালের। কিন্তু তারপরেও বোলপুর পুরসভা এলাকায় হারতে হয়েছে তৃণমূলকে। অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ প্রত্যেকের ওয়ার্ডেই বিজেপির কাছে হারতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তোলাবাজির কারণে, দুর্নীতির কারণেই এই হার, দাবি বিজেপির। সব রকম সরকারি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে দল, দাবি তৃণমূলের। কেষ্টহীন বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রে ব্যাপক লিড তৃণমূলের। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল 3,27,253 ভোটে জয়ী। কিন্তু বোলপুরে তৃণমূলের ব্যাপক লিড হলেও অনুব্রত মণ্ডলের পুরসভাতেই মুখ পুড়েছে ঘাসফুল শিবিরের।
বোলপুর পুরসভায় 5,804 ভোটে হার তৃণমূলের। কেষ্টর 22 নম্বর ওয়ার্ডে 779টি ভোট এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 21 নম্বর ওয়ার্ডে 7টি ভোটে বিজেপির কাছে পরাজিত তৃণমূল। 19 লোকসভা নির্বাচনে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সশরীরে হাজির ছিলেন। সেই ভোটে বোলপুর পুরসভা এলাকায় প্রায় 14,000 ভোটে বিজেপির কাছে পরাজিত হয়েছিল তৃণমূল। 21 বিধানসভা নির্বাচনেও বিজেপির কাছে হার তৃণমূলের। সেই ভোটে তৃণমূলের পরাজয়ের মার্জিন কমেছিল। প্রায় 7,000 ভোটে হার স্বীকার করতে হয়েছিল শাসক দল তৃণমূলকে। এই আবহে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। 24 লোকসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার। বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রেও ব্যাপক লিড তৃণমূল কংগ্রেসের। তা সত্ত্বেও বোলপুর পুরসভা এলাকায় কেন বারবার বিজেপির কাছে তৃণমূলের পরাজয়? বোলপুরে তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি। বোলপুর পুরসভার বাসিন্দা তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষের সহধর্মিনী বোলপুর পুরসভার চেয়ারম্যান। তবুও কেন বোলপুর পুরসভা এলাকায় তৃণমূলের লাগাতার হার? বোলপুরে তৃণমূলের হারের নেপথ্যে কারণ হিসেবে দুর্নীতিকেই দায়ী করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূলকে কাঠগড়ায় তুলে আসরে বিজেপিও। পরবর্তী ভোটে কিভাবে হারের সিরিজ শেষ হবে তৃণমূলের, এই নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন, মত রাজনৈতিক মহলের। বোলপুর থেকে মনাবীর বংশের রিপোর্ট, কলকাতা টিভি। ফল, সবজি, মাছ, মাংস বাজারে হাত দিলে ছ্যাঁকা লাগছে। জামাই ষষ্ঠীতে অগ্নিমূল্য বাজার দর। ষষ্ঠীতে জামাইয়ের পাত ভরবে তো ভেবেই মাথায় হাত মধ্যবিত্তদের। প্রতিবারের চেনা ছবি বদলালো না এবারেও। জামাই ষষ্ঠীতে অগ্নিমূল্য বাজার দর। মাছ থেকে মাংস, ফল থেকে সবজি সবেরই দাম চড়া। এক কথায় জামাই ষষ্ঠীতে আগুন বাজার। ষষ্ঠীর আগের দিন থেকেই বাজারে গিয়ে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মধ্যবিত্ত বাঙালি। ষষ্ঠীর বাজারে হিমসাগর ল্যাংড়া আমের দাম 100 টাকা কেজি, কাঁঠাল 60 টাকা কেজি, মৌসুম্বি লেবু 30 টাকা জোড়া, আপেল 250 টাকা কেজি, তরমুজ 40 টাকা কেজি। ফলের পাশাপাশি মাছ কিনতেও হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তদের। রুই মাছ 250 টাকা কেজি, কাতলা মাছ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি, ইলিশ মাছ 1300 টাকা কেজি, চিংড়ি মাছ 250 টাকা কেজি, ভেটকি মাছ 500 টাকা কেজি। পমফ্রেট মাছের দাম প্রতি কেজিতে 650 টাকা থেকে 700 টাকা। পঞ্জিকা মতে এবছর জামাই ষষ্ঠী 12 জুন। এদিকে 14 জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই এখনো পর্যন্ত কোনো ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারেনি। সেই কারণে এবছর জামাই ষষ্ঠীতে পাওয়া যাবে না টাটকা ইলিশ। পাশাপাশি 1300 টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। তাই এবার জামাই ষষ্ঠীতে ভরসা মায়ানমারের ইলিশ। বাজার যতই অগ্নিমূল্য হোক, জামাই বলে কথা, তাই আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে নারাজ মধ্যবিত্তরা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।